ওয়াশিংটনের সাথে কূটনৈতিক প্রচেষ্টায় কাঙ্ক্ষিত ফল না এলে এবার আগাম সামরিক হামলার পরিকল্পনা করছে ইরানের সশস্ত্র রক্ষী বাহিনী IRGC। রবিবার ইরানি একজন কূটনীতিকের বরাতে ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, আমেরিকার স্বার্থে জোরালো হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান। একই সাথে তেহরান জানিয়েছে, মধ্যস্থতাকারী ইরান আমেরিকার থমকে যাওয়া সমঝোতা চুক্তিটি পুনরুজ্জীবিত করার চেষ্টা করছেন। অন্যদিকে পরিকল্পিত হামলা স্থগিতে ইরান অনুরোধ জানিয়েছে বলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে দাবি করেছেন তা পুরোপুরি উড়িয়ে দিয়েছে তেহরান। ট্রাম্পের এমন দাবিকে মিথ্যা এবং উপসাগরীয় নেতাদের উপর চাপ প্রয়োগের হাতিয়ার আখ্যা দিয়ে সর্বোচ্চ সামরিক প্রস্তুতি বজায় রাখার কথা জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম। এর আগে শনিবার দিবাগত রাতে হঠাৎ করে ইরানে পূর্বপরিকল্পিত সামরিক হামলা স্থগিতের নির্দেশ দেন প্রেসিডেন্ট ট্রাম্প। ট্রুথ সোশ্যাল পোস্টে ট্রাম্প দাবি করেন, মধ্যপ্রাচ্যের সহযোগিতার সহায়তায় সমঝোতার একটি প্রাথমিক রূপরেখা তৈরি হয়েছে, যার মধ্যে রয়েছে অবিলম্বে হরমুজ প্রণালী সম্পূর্ণ উন্মুক্ত করা এবং ইরানের পরমাণু হুমকির চিরতরে অবসান। মূলত প্রেসিডেন্ট ট্রাম্পের এই সুর নরম করার পেছনে ভূমিকা ছিল সৌদি আরবের। এদিন ট্রাম্পকে সরাসরি ফোন করে আন্তর্জাতিক সংঘাত বাড়ানোর ভয়াবহ পরিণতি নিয়ে উদ্বেগ জানান সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। এ সময় তিনি ওয়াশিংটনকে সংঘাত এড়িয়ে আলোচনার মাধ্যমে কূটনৈতিক সমাধানের জোর তাগিদ দেন। মূলত তেহরানের পাল্টা হামলার আশঙ্কা জানিয়ে রিয়াদের এই শীর্ষ পর্যায়ের মধ্যস্থতার পরই ইরানের জোরালো সামরিক পদক্ষেপ পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন ট্রাম্প। এরই মধ্যে ইসরায়েলি সংবাদ মাধ্যমের প্রতিবেদনে কাতার ও আমেরিকার সমন্বয়ে হরমুজ প্রণালী চালুর একটি আপোষ প্রস্তাবের খবর প্রকাশ করা হয়, যেখানে বলা হয় ওমানের সাথে হরমুজ নিয়ন্ত্রণের একটি খসড়ায় সম্মতি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তবে ইসরায়েলি প্রচার মাধ্যমের এই দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে IRGC সমর্থিত ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা ফার্স্ট নিউজ। IRGC জানিয়েছে, তাদের সাথে সমন্বয় ছাড়া গুরুত্বপূর্ণ এই জলপথ দিয়ে কোনো জাহাজ চলাচল করতে দেয়া হবে না। গ্ল্যাডিয়েটরদের লড়াই, রোমান সৈন্যদের মহড়া আর প্রাচীন পোশাকের জাঁকজমক প্রদর্শন এ কোনো কাল্পনিক দৃশ্য নয়, বরং শত শত বছর আগের প্রাচীন রোমান সাম্রাজ্য যেন নেমে এসেছে বর্তমান বসনিয়ায়। দেশটির মোক্রোগামে অনুষ্ঠিত হয়ে গেল বর্ণাঢ্য রোমান ডেজ উৎসব। রোমান ডেজ উৎসবে অংশ নিতে পেরে এবং এখানকার প্রাচীন স্মৃতিকে পুনরুজ্জীবিত করতে পেরে আমি গর্বিত। আমরা প্রায়ই নিজেদের ইতিহাস ভুলে যাই, তাই সেই সময়ের জীবনযাত্রাকে স্মরণ করা সত্যি অসাধারণ। প্রায় 35,000 বর্গমিটার এলাকা জুড়ে আয়োজিত এই উৎসবের পুরো কৃতিত্ব ছোট এই গ্রামের প্রায় 200 জন বাসিন্দার। নিজেদের গ্রামকে একটি অস্থায়ী কলোসিয়ামের রূপ দিয়ে গ্ল্যাডিয়েটর যুদ্ধসহ রোমান যুগের প্রাচীন হস্তশিল্প ও সুগন্ধি তৈরির নানা রকম প্রদর্শনী করেন তারা। এই অনুষ্ঠানের মূল আকর্ষণ হলো এটি বসনিয়া ও হার্জেগোভিনার সবচেয়ে বড় ঐতিহাসিক উৎসব। সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো পুরো 35,000 বর্গমিটার এলাকা জুড়ে 72টি জোন তৈরি করে সবকিছুর আয়োজন করেছে মাত্র একটি গ্রামের মানুষ। ঐতিহাসিক নিদর্শন এবং 5ম শতাব্দীর পুরনো ভ্যাসিলিকার প্রত্নতাত্ত্বিক ঐতিহ্যকে তরুণ প্রজন্মের সামনে পরিচয় করিয়ে দিতেই এই আয়োজন। শিশুদের জন্য প্রাচীন যুগের প্রশিক্ষণ ও খেলাধুলার ব্যবস্থা ছিল পুরো উৎসব জুড়েই। এই আয়োজনের মাধ্যমে অঞ্চলটিতে পর্যটনের নতুন সম্ভাবনা তৈরি হবে বলে আশা উদ্যোক্তাদের। ইউরোপের ওপর দিয়ে বয়ে যাওয়া তীব্র দাবদাহ ও খরায় শুকিয়ে যাচ্ছে দানিউব নদী। রেকর্ড মাত্রায় নদীর পানির স্তর নেমে যাওয়ায় রোমানিয়া ও হাঙ্গেরির পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলোতে তৈরি হয়েছে তীব্র শীতলীকরণ সংকট। পরিস্থিতি মোকাবেলায় রোমানিয়ার চেরনাভোডা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে পানির প্রবাহ বাড়াতে নদীগর্ভে নিয়ন্ত্রিত বিস্ফোরণ ঘটিয়েছে রোমানিয়ান নৌবাহিনী। এনার্জি অ্যালার্ট টাস্কফোর্সের বিশেষজ্ঞরা নদীর বালা শাখায় একটি নিমজ্জিত বাঁধ তৈরির সিদ্ধান্ত নিয়েছেন। এর ফলে দানিউব নদীর সিংহভাগ পানির প্রবাহ পুরনো চ্যানেলের দিকে ঘুরিয়ে দেওয়া সম্ভব হবে। নৌবাহিনীর ডুবুরি ও বিশেষ জাহাজ ব্যবহার করে বালা ক্যানেলে পাথরের বাঁধ নির্মাণ কাজ চলছে, যাতে বিদ্যুৎ কেন্দ্রটি সচল রাখা যায়। অন্যদিকে হাঙ্গেরির পরিস্থিতি আরও ভয়াবহ। দানিউবের পানি কমে যাওয়ায় 4 দশকের মধ্যে প্রথমবারের মতো পুরোপুরি বন্ধ হওয়ার ঝুঁকিতে পড়েছে দেশটির একমাত্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পাক্স।
a már ismert 17 és 22. আমরা আগামী 5 দিন অত্যন্ত সংকটময় পরিস্থিতির মুখোমুখি হতে যাচ্ছি। তীব্র তাপপ্রবাহের কারণে বিদ্যুতের উপর চরম চাপ সৃষ্টি হবে। আমরা সবাইকে অনুরোধ করব সন্ধ্যার ব্যস্ত সময়ে বিদ্যুৎ ব্যবহার উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনতে। Átütemezni az áramfogyasztását. পরিস্থিতি সামাল দিতে হাঙ্গেরির বড় বড় শিল্প কারখানায় বাধ্যতামূলক বিদ্যুৎ ব্যবহার কমানোর নির্দেশ জারি করা হতে পারে। একই সাথে সাধারণ মানুষকে অতিরিক্ত সতর্কতার সাথে বিদ্যুৎ ব্যবহারের অনুরোধ জানানো হয়েছে। খরা ও পারমাণবিক উৎপাদন ব্যাহত হওয়ায় দুই দেশকে অতিরিক্ত মূল্যে বিদ্যুৎ আমদানি করতে হচ্ছে, যা অর্থনৈতিকভাবে সৃষ্টি করছে নতুন চাপ। রাস্তার ওপর ছড়িয়ে ছিটিয়ে থাকা পাথর, পোড়া গাড়ি আর নিরাপত্তা বাহিনীর টহল। পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের রাজধানী মুজাফফরাবাদের বর্তমান দৃশ্যপট এটি। দ্বিতীয় দফার নির্বাচনের আগে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের রক্তক্ষয়ী সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছে পুরো অঞ্চল। অশান্ত পরিস্থিতি ও প্রাণহানির ভয়ে চরম আতঙ্কে দিন কাটাচ্ছে সাধারণ মানুষ। অনেকেই মুখ ফিরিয়ে নিচ্ছেন নির্বাচনী প্রক্রিয়া থেকে। আমার জীবনে এটি প্রথম ভোট দেওয়ার সুযোগ ছিল। ইচ্ছে ছিল ভোট দেব, কিন্তু এই অঞ্চলের বর্তমান পরিস্থিতি খুবই ভয়াবহ। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি ভোট দেব না। নিরাপত্তারক্ষীরা নির্বিচারে গুলি চালিয়েছে। 3 জনের মৃত্যুর খবর পেয়েছি। রাতেই একজনের জানাজা সম্পন্ন হয়েছে। মুজাফফরাবাদের প্লেট এলাকা সহ বিভিন্ন স্থানে নিরাপত্তারক্ষীদের গুলিতে মৃত্যুর ঘটনায় শোক আর ক্ষোভ ছড়িয়ে পড়েছে। নিহতের কফিনে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের পতাকা জড়িয়ে বিপ্লবের স্লোগান দেন বিক্ষুব্ধ বাসিন্দারা। স্থানীয়দের অভিযোগ, নিরপরাধ মানুষকে লক্ষ্য করে গুলি চালানো হচ্ছে। নিরাপত্তা বাহিনী এসে আচমকা চারিদিকে অন্ধের মতো গুলি চালাতে শুরু করে। সকালের নাস্তা করার সময় একটা গুলি এসে তার বুকে লাগে। চরম গোলাগুলি আর কাঁদানে গ্যাসের কারণে কোনো পুরুষ বাইরে বের হতে পারেনি। বাড়ির মহিলারা আধ ঘন্টা ধরে বাঁচানোর চেষ্টা করলেও বিনা চিকিৎসাতেই 35 বছর বয়সী গুলিবিদ্ধ লোকটি মারা যায়। মূলত নাগরিক অধিকার, বিদ্যুতের মূল্য বৃদ্ধি এবং নির্বাচনী সংস্কারের দাবিতে 2023 সালে গঠিত হয় জয়েন্ট আর্মি অ্যাকশন কমিটি JAAC। গত জুন মাসে আঞ্চলিক সরকার এই সংগঠনটিকে সন্ত্রাসবিরোধী আইনে নিষিদ্ধ করার পর থেকেই চরম অসন্তোষের দাবানল ছড়িয়ে পড়ে। আন্দোলনকারীদের মূল দাবি, বিধানসভায় ভারতের জম্মু ও কাশ্মীর থেকে আসা শরণার্থীদের জন্য সংরক্ষিত থাকা 12টি আসন বাতিল করা। তাদের অভিযোগ, ইসলামাবাদ এসব সংরক্ষিত আসন ব্যবহার করে স্থানীয় রাজনীতি ও সরকার গঠনে অন্যায্য প্রভাব বিস্তার করে। তবে পাকিস্তানি কর্তৃপক্ষের দাবি, সংবিধান অনুযায়ী কাশ্মীরের ওপর পাকিস্তানের সার্বভৌম অধিকারের আইনি ভিত্তি রক্ষায় এই 12টি আসন অপরিহার্য। জুলাইয়ের 27 তারিখ প্রথম দফার ভোটের দিন থেকে শুরু হওয়া সংঘাত এখন ভয়াবহ আকার ধারণ করেছে। বিক্ষোভকারীদের দাবি, এ পর্যন্ত নিরাপত্তা বাহিনীর গুলিতে 40 জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। অন্যদিকে সরকারের দাবি, সহিংসতায় নিরাপত্তা বাহিনীর সদস্য প্রাণ হারিয়েছেন। উভয় পক্ষেই যা প্রাণ যাচ্ছে তারা সবাই মুসলমান। যে কোনো দাবির সমাধান সংঘাত নয়, আলোচনার মাধ্যমে হওয়া উচিত। আলোচনার টেবিলে বসাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসন পুরো অঞ্চলে ভয়াবহ ইন্টারনেট ব্ল্যাকআউট জারি করেছে। দীর্ঘ 40 দিনেরও বেশি সময় ধরে ইন্টারনেট বন্ধ থাকা, ব্যাংক লেনদেন ব্যাহত হওয়া এবং সড়ক অবরোধের কারণে বাইরের বিশ্ব থেকে অঞ্চলটি প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে। জাতিসংঘ এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এই দীর্ঘমেয়াদী ইন্টারনেট ব্ল্যাকআউট এবং অতিরিক্ত বল প্রয়োগের কড়া সমালোচনা করেছে। গাজায় শান্তি ফেরাতে ট্রাম্পের বোর্ড অব পিসের নতুন অগ্রগতির খবরের মাঝেই আরও তীব্র হয়ে উঠেছে ইসরায়েলি আগ্রাসন। শনিবার রাতভর উপত্যকার বিভিন্ন এলাকায় ভয়াবহ বিমান হামলা শেষে ভোরের আলো ফোটার পরও গাজায় একাধিক ড্রোন ও বিমান হামলা চালিয়েছে দখলদার বাহিনী। সবশেষ রবিবার দুপুরে মধ্য গাজার দের আল বালহাতে একটি গাড়িকে লক্ষ্যবস্তু করে 2 প্যালেস্টিনিয়ানকে হত্যা করেছে IDF। এর আগে রাতভর উপত্যকাটির উত্তর, মধ্য ও দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় বিমান থেকে গোলাবর্ষণ করে ইসরায়েলি বাহিনী। সব মিলিয়ে এদিন এক গর্ভবতী নারী ও শিশুসহ অন্তত 18 জনের প্রাণহানির খবর দিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়, যেখানে ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে মারা গেছে একটি পরিবারের প্রায় সব সদস্য। গাজা সিটির একটি অ্যাপার্টমেন্টে চালানো ওই হামলায় প্রাণ হারান এক ব্যক্তি, তার গর্ভবতী স্ত্রী এবং 7 বছর বয়সী সন্তান। আমরা ক্যাম্পে একটু আনন্দ করছিলাম।
হঠাৎ বিকট শব্দে হামলা হলো। গিয়ে দেখি শিশুদের দেহ ছিন্ন ভিন্ন হয়ে পড়ে আছে। ট্রাম্প বলছেন যুদ্ধবিরতি হচ্ছে, কিন্তু কোথায় যুদ্ধবিরতি? প্রতিদিন মানুষ শহীদ হচ্ছে, ছোট ছোট শিশুরা রাস্তায় হেঁটে যাওয়ার সময় মারা যাচ্ছে। রাতে বিদ্যুৎ ছিল না, চারপাশে অন্ধকার। সকালে এসে দেখি 6-7 মাসের গর্ভবতী মায়ের পেটের সন্তান সহ পুরো পরিবার টুকরো টুকরো হয়ে গেছে। এই অবোধ শিশুটির কি দোষ ছিল? সে তো এখনো পৃথিবীর আলোয় দেখেনি। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি 7 অক্টোবরের হামলার সাথে জড়িত হামাসের নুকবা বাহিনীর উচ্চপদস্থ কমান্ডারদের লক্ষ্য করে এসব অভিযান চালানো হয়েছে। তবে বেসামরিক নাগরিকদের প্রাণহানি ঘটায় ক্ষোভ ও কান্না থামছে না প্যালেস্টিনিয়ানদের। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিস নতুন করে শান্তি পরিকল্পনার রোডম্যাপ ঘোষণা করলেও ইসরায়েলি মন্ত্রীরা অনবরত তা প্রত্যাখ্যান করে আসছেন। ইসরায়েলি উগ্রপন্থী নেতাদের দাবি, পুরো গাজার নিয়ন্ত্রণ না নেওয়া পর্যন্ত হামলা থামাবে না তেল আবিব। মধ্যপ্রাচ্যের তীব্র গরম ও চরম প্রতিকূল আবহাওয়াও দমাতে পারেনি ধর্মপ্রাণ মানুষদের। শনিবার ইরাকের মধ্যাঞ্চলীয় প্রদেশ কারবালার পবিত্র ভূমি মুখরিত হয়ে ওঠে লাখো শিয়া পুণ্যার্থীর পদচারণায়। তাপমাত্রা রেকর্ড 122 ডিগ্রি ফারেনহাইট স্পর্শ করলেও ইমাম হোসেন ও ইমাম আব্বাস রাজিয়াল্লাহু তাআলা আনহুর মাজারে ঢল নামে দেশি বিদেশি জিয়ারতকারীদের। ক্লান্তি আর তীব্র দাবদাহ থেকে পুণ্যার্থীদের স্বস্তি দিতে শহরের মোড়ে মোড়ে বসানো হয়েছে ওয়াটার স্প্রে ও মিস্টিং ফ্যান। স্বেচ্ছাসেবকরা বিতরণ করছেন বরফ শীতল পানি। তবে আবহাওয়া যত কঠিনই হোক না কেন, ভক্তি ও ভালোবাসার কাছে সব কষ্টই যেন ফিকে হয়ে গেছে। কারবালার এই পবিত্র রওজা জিয়ারতে তীব্র গরম আর প্রতিকূল আবহাওয়া আমাদের জন্য বাধা হতে পারেনি, কারণ শিয়া সম্প্রদায়ের কাছে ইমাম হোসেন ও ইমাম আলীর স্মরণে এই দিনগুলো অত্যন্ত বরকতময় ও মর্যাদাপূর্ণ। আমরা পরিবার নিয়ে নাসিরিয়া থেকে এসেছি ইমাম হোসেন ও আব্বাসের স্মরণ অনুষ্ঠানে যোগ দিতে। আমরা এই তীব্র গরমকে তোয়াক্কা করছি না, আমাদের মূল উদ্দেশ্য কেবল এই পবিত্র স্থানে পৌঁছানো। মাথার উপর টানা রোদের কারণে হিটস্ট্রোক ও শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ছেন অনেকেই। জরুরি স্বাস্থ্যসেবায় অস্থায়ী হাসপাতালগুলোতে তৈরি রাখা হয়েছে বিশেষ ব্যবস্থা। আমাদের জরুরি বিভাগে আসা রোগীদের বড় অংশই হিট স্ট্রোক ও শারীরিক তীব্র ক্লান্তিতে ভুগছেন। বিশেষ করে দুপুরের চড়া রোদের কারণেই মূলত মানুষ অসুস্থ হয়ে পড়ছেন। স্বেচ্ছাসেবক ও স্থানীয় সরকারের উদ্যোগে খোলা আকাশের নিচে প্রায় 62,000 বর্গমিটার এলাকায় ক্যানোপির ছায়া তৈরি করা হয়েছে। পাশাপাশি খাবার পানি ঠান্ডা রাখতে বরফ উৎপাদন কারখানাগুলোও দিনরাত কাজ করে যাচ্ছে। মাজার কর্তৃপক্ষের বিশেষ ব্যবস্থায় 42,000 বর্গমিটারে মিস্টিং ফ্যান ও স্প্রেয়ার বসানো হয়েছে। এছাড়া পুরো ওল্ড সিটি এলাকায় 32টি মেডিকেল ইউনিট এবং 1,800 স্বাস্থ্যকর্মী মোতায়েন রয়েছে। হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র হজরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত বার্ষিকীর 40তম দিনে আরবাইন তীর্থ পালন করে শিয়া মুসলিমরা। প্রতি বছরের এই দিনে ইরাকের কারবালায় সমবেত হন দেশি বিদেশি লাখো ভক্ত। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।